আগামী নির্বাচন হবে গণতন্ত্রের নতুন ভিত্তি, প্যারিসের মেয়রকে বললেন প্রধান উপদেষ্টা। ভোটসহ রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনা। আওয়ামী দোসরদের সঙ্গে আঁতাত নেই বিএনপির, বললেন রিজভী। মহাসচিবকে নিয়ে অপপ্রচারের অভিযোগ। কোনো নির্বাচনেই অংশ নিতে পারবে না নিষিদ্ধ আওয়ামী লীগ, মন্তব্য সার্জিস আলমের। প্রতীক ইস্যুতে মাঠে নামবে এনসিপি। এবং জনগণ যখন নির্বাচনমুখী হলে কেউ আটকাতে পারবে না, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। রাজনৈতিক দলগুলোর সমঝোতায় আসা উচিত। স্বাগত এশিয়ান নিউজে। পুরো সময় জুড়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি অরণ্য বিনতে ইউনুস। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন, ফেব্রুয়ারির নির্বাচন গণতন্ত্রের জন্য নতুন যুগের সূচনা করবে। প্রধান উপদেষ্টার সঙ্গে প্যারিসের মেয়র অ্যান হিদালগো সাক্ষাৎকারে একথা বলেন তিনি। এ সময় মেয়র হিদালগো বিশেষভাবে বিশ্বব্যাপী শরণার্থী শিবিরগুলোর জীবনযাত্রার মান উন্নয়নের আহ্বান জানান এবং আশা প্রকাশ করেন যে রোহিঙ্গারা একদিন নিরাপদ এবং মর্যাদার সাথে তাদের স্বদেশ মিয়ানমারে ফিরে যেতে সক্ষম হবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জাতিসংঘ সদর দপ্তরে ৮০তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে একাধিক বৈঠকে অংশ নেন এবং শীর্ষ বিশ্ব নেতাদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি যেসব নেতার সঙ্গে সাক্ষাৎ করেন তাদের মধ্যে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী, নেদারল্যান্ডসের রানী ম্যাক্সিমা, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক, চিলির সাবেক প্রেসিডেন্ট এবং উরুগুয়ের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী উপস্থিত ছিলেন। সরকার কার্যকর কোনো ব্যবস্থা না নেওয়ায় আওয়ামী লীগের প্রেতাত্মারা দেশ এবং বিদেশের মাটিতে কার্যক্রম চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার নবনির্বাচিত পিরোজপুর জেলা বিএনপির নেতাদের সাথে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে কথা বলেন তিনি। জানান, নিউ ইয়র্কে অন্তর্বর্তী সরকার দক্ষতা দেখাতে পারলে আওয়ামী দোসররা এমন কর্মকাণ্ডের সাহস পেত না। আওয়ামী লীগের দোসরদের সঙ্গে বিএনপির কোনো আঁতাত নেই। এসব দোসররা খোলস পাল্টাতে না পারলেও তাদের ব্যাপারে নেতাকর্মীদের সতর্ক থাকতে বলেছেন। রিজভী বলেন, দুর্নীতি দমন কমিশন দুদক অর্থ লুটপাটকারীদের টাকা ফেরত আনতে পারেনি, বিচারও করতে পারেনি। তাদের কার্যক্রম দৃশ্যমান নয়, অথর্ব অবস্থায় রয়েছে তারা। এখনও ষড়যন্ত্র চলছে জানিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। তৃণমূলের মাধ্যমে দল এমনভাবে সুসংহত করতে হবে যেন জনগণ ধানের শীষেই ভোট দেয়। শক্তি সমর্থন জানিয়েছে, তারা যদি আজকে আরো বেশি দক্ষতা প্রদর্শন করতেন তাহলে নিউ ইয়র্কে যে ঘটনাটি ঘটেছে সেখানে ফ্যাসিবাদের দোসররা যে কর্মকাণ্ড করেছে এটা সাহস হতো না। জুলাই গণ অভ্যুত্থানের মানবতা বিরোধী অপরাধের মামলা শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান সহ 3 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন এই মামলার বিশেষ তদন্ত কর্মকর্তা এবং প্রসিকিউটর তানভীর হাসান জোহা। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল 1 থেকে সাক্ষ্য গ্রহণ সরাসরি সম্প্রচার করা হয়। প্রসিকিউটর তানভীর জোহা মামলার 53তম সাক্ষী ছিলেন। তিনি তদন্তকালে শেখ হাসিনার বেশ কয়েকটি ফোনালাপ জব্দ করেছেন। তিনি তার সাক্ষ্য দেওয়ার সময় 4টি ফোনালাপ ট্রাইব্যুনালে বাজিয়ে শোনান। ফোনালাপে সাবেক প্রধানমন্ত্রী ছাত্র জনতার আন্দোলনকে প্রতিহত করতে হেলিকপ্টার থেকে গুলি, বোমা মারা, মরণাস্ত্র ব্যবহারের নির্দেশ দিয়েছেন তা উঠে এসেছে বলেছেন প্রসিকিউশন। পূর্ণাঙ্গ সাক্ষ্য গ্রহণ শেষে জেরা করবেন শেখ হাসিনার রাষ্ট্র নিযুক্ত আইনজীবী আমির হোসেন। এর আগে গতকাল সাক্ষ্য এবং জেরা শেষ হয় সিআইডির ফরেনসিক বিভাগের কর্মরত শাহেদ জুবায়ের লরেন্সের। জব্দ করা অডিও ক্লিপের শেখ হাসিনা এবং হাসানুল হক ইনুর কণ্ঠের সত্যতা নিশ্চিত করেন তিনি। আরেক সাক্ষী ডিএমপির ওয়্যারলেস অপারেটর কামরুল হাসানও গতকাল জবানবন্দি দেন। এদিকে আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানোর মামলার 5ম দিনের সাক্ষ্য গ্রহণ চলছে। হেলিকপ্টার ব্যবহার করে গুলির কথাও বর্ণনা হয়েছে, এটা ছিল একটা। দ্বিতীয় হচ্ছে শেখ হাসিনা এবং মকসুদ কামাল সাহেবের যে ফোনালাপ, তাতে দেখা যাচ্ছে উনি ছাত্রদেরকে রাজাকারের সাথে তুলনা করেছেন এবং বলেছেন যে ছাত্ররা রাজাকার বলেছে নিজেদের।
আগামীর বাংলাদেশে ফ্যাসিস্ট আওয়ামী লীগ কোনো নির্বাচনেই অংশ নিতে পারবে না, এমন মন্তব্য করেছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। তিনি বলেন, দল হিসাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, এছাড়া ভারতীয় আধিপত্যবাদের অধীনে আর কোনো নির্বাচন হবে না। বুধবার সুনামগঞ্জে এনসিপির সমন্বয় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন তিনি। এ সময় সার্জিস আলম বলেন, পৃথিবীর কোথাও বিপ্লবী এবং পরাজিত ফ্যাসিস্ট একসঙ্গে রাজনীতি করতে পারে না, হয় বিপ্লবীরা থাকবে নয়তো ফ্যাসিস্টরা থাকবে। এছাড়া 2024 সালের 5 আগস্ট বাংলাদেশের জনগণ আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজড করে দিয়েছে। এ সময় তিনি আরও বলেন, শাপলা প্রতীক পেতে প্রয়োজনে আবারও রাজপথে নামা হবে। নির্বাচন প্রশ্নে তিনি বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন হলে কোনো সমস্যা নেই, তবে তার আগে দৃশ্যমান বিচার এবং জুলাই সনদের মাধ্যমে একটি গণপরিষদ নির্বাচন দিতে হবে। এ সময় উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক এতেশাম হক, যুগ্ম সদস্য সচিব প্রীতম দাস, সুনামগঞ্জ জেলা এনসিপি প্রধান সমন্বয়ক দেওয়ান সাজাউর রাজার সহ প্রমুখ। যে প্রধান কালপ্রিট গুলো ছিল, এইরকম 20-30 জনের যদি আমরা মামলার রায় এবং সেই রায়ের কার্যকারিতা দেখতে পাই, তাহলে আমরা এইটুকু আশ্বস্ত হতে পারি যে বিচারিক প্রক্রিয়াটা চলবে। সেটি না হওয়া পর্যন্ত এই অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে কিংবা অন্যান্য যারা রাজনৈতিক দলও আছে তাদের পক্ষে শুধুমাত্র নির্বাচন চাওয়া, এই বিচার প্রক্রিয়া ভুলে গিয়ে এটা আমরা মনে করি যে সমস্ত অভ্যুত্থানকে উপেক্ষা করে ক্ষমতার দিকে চোখ রাখা, এটা বাংলাদেশের মানুষ কখনো ভালোভাবে নিবে না। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেছেন, জনগণ যখন নির্বাচনমুখী হবে তখন সেটি কেউ আটকাতে পারবে না। রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি মতৈক্য হয় তবে সেটি ইতিবাচক হবে। এর পাশাপাশি নির্বাচন কমিশনের আইন এবং ব্যবস্থাপনারও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সর্বশেষ গণমাধ্যমও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও জানান তিনি। বুধবার চট্টগ্রাম সার্কিট হাউসের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। নির্বাচনে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী সহ সব বাহিনী মোতায়েন থাকবে বলেও জানান জাহাঙ্গীর আলম। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, এবারের পূজা গতবারের চেয়ে আরও ভালোভাবে উৎসবমুখর পরিবেশে নির্বিঘ্নে অনুষ্ঠিত হবে। পূজা ঘিরে কোনো ধরনের হামলার আশঙ্কা নেই। তারপরও মণ্ডপে 24 ঘন্টা নজরদারি থাকবে। পার্শ্ববর্তী দেশ থেকে পূজার সময় উস্কানিমূলক অপপ্রচার চলতে পারে আশঙ্কা করে তিনি বলেন, গুজবে কান দেবেন না। আমরা আশা করতেছি খুবই শান্তিপূর্ণ এবং খুব উৎসবমুখর হবে। এটা কোনো জায়গায় ওরকম কোনো ধরনের বড় কোনো সমস্যা নাই। এটা শান্তিপূর্ণভাবে এবং উৎসবমুখর হবে। এটা কিন্তু একটা ধর্মীয় অনুষ্ঠান, আর এটার যেন পবিত্রতা রক্ষা পায় ওই দিকেও সবাই খেয়াল রাখতে হবে। নারায়ণগঞ্জে প্রায় 58টি শিল্প প্রতিষ্ঠানের 50,000 শ্রমিক এবং কর্মচারী বেকার হয়েছেন পরোক্ষভাবে। আরও প্রায় 50,000 মানুষ বেকারত্ব এবং অর্থনৈতিক সংকটে পড়েছে। শিল্প কারখানায় শিল্পে উৎপাদন ব্যাহত হওয়া, শ্রমিক অসন্তোষ, বিদেশি ক্রেতাদের আস্থা হারানো এবং একের পর এক কারখানা বন্ধ হয়ে যাওয়ায় নড়বড়ে হয়ে পড়েছে নারায়ণগঞ্জের অর্থনৈতিক চিত্র। সহকর্মী রোমান চৌধুরী সুমনের তথ্য এবং চিত্রে বিস্তারিত জানাচ্ছেন জাওয়ালুন নূর। ইন্ডাস্ট্রিয়াল পুলিশের তথ্য অনুযায়ী রাজনৈতিক অস্থিরতা, গ্যাসের সংকট, বৈশ্বিক মন্দা এবং স্থানীয় বিনিয়োগের অভাবে সরকারি হিসেবে গত 1 বছরে নারায়ণগঞ্জে অন্তত 58টি শিল্প প্রতিষ্ঠান বন্ধ হয়েছে। এর ফলে সব মিলিয়ে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বেকারত্বের সংখ্যা দাঁড়িয়েছে লক্ষাধিক। এর বাইরে ছোট বা অনিবন্ধিত শিল্প কারখানার সংখ্যাও কম নয়। প্রায় 10 বছর ওখানে চাকরি করছি, হুট করে আমাদেরকে না করে দেওয়া হয়েছে। অনেক আমরা কষ্ট আছি, ছেলেমেয়ের বেতন দিতে পারতেছি না, কোনো কাজ কাম কোনো জায়গায় বিছড়ে পায় না। দোকানওয়ালা দোকান বাগিচা, বাড়িওয়ালা ঘর ভাড়া চা। আমরা যে ব্যাপারটা আছে এটা আমাকে মিট করতেছে না, আর আমাকে চাকরিও দিতেছে না, মানে করতেছে, জোর জুলুম করতেছে আমাকে উপরে। ব্যবসায়ীরা বলছেন, শ্রমিকদের অবৈধ কর্মবিরতি, অগ্নিকাণ্ড, ভাঙচুর, আর্থিক সংকট, পর্যাপ্ত কার্যাদেশ না থাকা এবং উৎপাদন খরচ বেশি হয় এমন পরিস্থিতি সৃষ্টির কারণ। সো দ্যাট ওই ফ্যাক্টরিগুলোর সরকারেরই কোনো না কোনো উদ্যোগ নিতে হলো, নিয়ে এই ফ্যাক্টরিগুলোর যেমন যে টাকাগুলো বকে আছে সেই টাকাগুলো আদায়ের লক্ষ্যে যদি কাউরে এগুলো দেয়, কোনো না কোনো কন্ডিশনে দেয়, তাহলে হয়তো এই ফ্যাক্টরিগুলো সচল হতে পারে। বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, কারখানা বন্ধ হয় মালিক ও শ্রমিক উভয়ই মারাত্মক ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
চলমান ফ্যাক্টরিগুলি বন্ধ হয়ে যাচ্ছে, কিন্তু কোনো উদ্যোগ নাই, এগুলিকে বাঁচিয়ে রাখার কোনো উদ্যোগ নেই। না, সমাধান একটাই, বাংলাদেশ ব্যাংক বা সরকারকে বুঝতে হবে বা অর্থ মন্ত্রণালয়কে বসতে হবে যে এই ফ্যাক্টরিগুলিকে বাঁচিয়ে রাখার জন্য কী পলিসি দরকার, সেই পলিসি দিতে হবে। এখন সবার জন্য তো একরকম পলিসি দিলে হবে না। আন্তর্জাতিক বাজারের চাপ ও আভ্যন্তরীণ সংকট মিলিয়ে নারায়ণগঞ্জের শিল্প কারখানাগুলো এখন বড় ধরনের ঝুঁকির মুখে। এর প্রথম শিকার হচ্ছেন শ্রমিকরা, যারা প্রতিদিন বেকারত্ব ও অনিশ্চয়তার সাথে লড়ছেন। জামালুন নূর, এশিয়ান টেলিভিশন। আর মাত্র কয়েকদিনের অপেক্ষা, তারপরে শুরু হবে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। পূজাকে কেন্দ্র করে সারা দেশের মতো ঝালকাঠি এবং নারায়ণগঞ্জে প্রতিটি মণ্ডপে শেষ পর্যায়ে তুলির আঁচড়ে রাঙানো হচ্ছে প্রতিমা। কোথাও চলছে আলোকসজ্জা এবং প্যান্ডেল সাজানোর শেষ মুহূর্তের কাজ। মৃৎশিল্পীরা দিন রাত ব্যস্ত সময় পার করছেন প্রতিমা নির্মাণে। অন্যদিকে আয়োজকরা তৎপর নিরাপত্তা এবং শৃঙ্খলা বজায় রাখার কাজে। ঝালকাঠি থেকে মানিক আচার্য এবং নারায়ণগঞ্জ থেকে রোমান চৌধুরী সুমনের পাঠানো তথ্য এবং চিত্র বিস্তারিত জানাচ্ছেন নূর মোহাম্মদ ভুইয়া। আমাদের চট দেওয়ার পরে গালের মধ্যে যদি একটা দাগ উঠে যায়, গুড নেইবার্স কর্তৃপক্ষ এই আশেপাশে থেকে কাজ করার জন্য ব্যাপক উৎসাহে দক্ষিণের জেলা ঝালকাঠির 162 মণ্ডপে চলছে শারদীয় দুর্গা উৎসবের শেষ মুহূর্তের প্রস্তুতি। মণ্ডপগুলোতে এখন শিল্পীর তুলি শেষ আঁচড়ে সেজে উঠেছে দেবী দুর্গা। দুর্গা উৎসবকে কেন্দ্র করে প্রতিমা শিল্পী এবং বাদ্যযন্ত্র কারিগররা দারুণ ব্যস্ত সময় পার করছেন। পুজো মাত্র আর কয়েকদিন বাকি, আমরা খুব ব্যস্তর ভিতরে আছি। আমরা সংক্ষিপ্ত সময়ের ভিতরে আমাদের কাজ ডেলিভারি দিতে হবে। সৌন্দর্য করার জন্য ডেকোরেশন করি, তার জন্য আমরা কাজে খুব ব্যস্ত, এজন্য আমাকে রাত দিন সবসময় কাজ করতে হয়। আমাদের অনেক ব্যস্ততার মধ্যে দিন কাটছে এখন, কারণ এখানে আমাদের 4-5টা কাজ রাখা আছে ঝালকাঠি শহরে। এখন একটার পর একটা আমরা কাজ চালাইতেছি। দুর্গাপূজায় বিশেষ করে ঢোল লাগে, ঢাক লাগে, বিশেষ করে ঢাক লাগে, ঢাকের পরে অন্য যাবতীয় জিনিস লাগে। ঝালকাঠি জেলার সর্বত্র সুন্দরভাবে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে এবং সকলে উপভোগ করবে। জেলা প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানালেন এই কর্মকর্তা। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য জেলা পুলিশ, আনসার, বিটিপি, র্যাব, সেনাবাহিনী সহ সকলকে অ্যাক্টিভ করা হয়েছে। আশা করছি পূজা উদযাপন কমিটির জেলা পর্যায়ে যারা নেতা আছেন, উপজেলা পর্যায়ের নেতা কর্মীরা যারা আছেন, তারা তাদের সার্বিক সহযোগিতার মাধ্যমে আমরা এইবার পূজাটি খুব ভালোভাবে উদযাপন করতে পারবো। এবং এবার নারায়ণগঞ্জে 5টি উপজেলায় 224টি মণ্ডপে অনুষ্ঠিত হবে দুর্গা উৎসব। প্রতিমা তৈরির 90% কাজ শেষ হয়েছে। শেষ মুহূর্তেই তুলির আঁচড়ে রাঙানো হচ্ছে প্রতিমা। আমাদের দীর্ঘ 1 বছর পর আবার আমরা যে রিটার্ন মায়ের প্রতিমার যে কাজ করতে পারতেছি, সেটা আমাদের কাছে খুব ভালোই লাগতেছে, কিন্তু মাঝে মাঝে একটু দুর্ভোগ হইতেছে হলো যে আবহাওয়ার কারণে। মূর্তিটা ফোটাইতে বলতে এক এক ধরনের কালার ব্যবহার করতে হয় এক একটা মধ্যে, যেমন মায়ের এক রূপ, সাইডে আরেক রূপ, ঠিক আছে, যেমন অসুরের এক রূপ, সিংহকে সিংহের রূপে দিতে হয়, অসুরকে অসুরের কালার দিতে হয়, এক এক কালার এক এক রকমের। ধর্মীয় জায়গা থেকে মন প্রাণ দিয়ে আমরা একটু করার চেষ্টা করি। আমাদের মধ্যে আমরা কোনো ভুল ত্রুটি রাখি না। মায়ের আশীর্বাদে, ভক্তগণ আশীর্বাদে আমরা কোনো ত্রুটি রাখি না। প্রশাসনের পক্ষ থেকে পূজা নিরাপত্তায় সারা দেশের মতো নারায়ণগঞ্জেও সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানালেন এই কর্মকর্তা। এই মন্দির 100 বছরের পুরাতন মন্দির। গতবারও এখানে অত্যন্ত সুন্দরভাবে জাঁকজমকপূর্ণভাবে পুজো হয়েছে। আজকে পূজা কমিটির সাথে কথা বলেছি, তারা খুব আনন্দিত। আমরা এসেছি, আপনারা আসছেন, এতে খুব খুশি। পূজা বিসর্জন পর্যন্ত আমাদের এই পেট্রোল এবং নজরদারি চলমান থাকবে। সবাই যাতে উৎসবমুখরভাবে আমরা এই সামনের দুর্গা উৎসবটা ভালোভাবে পালন করতে পারি। এবছর দেশে 33,000 পূজা মণ্ডপে অনুষ্ঠিত হবে দুর্গাপূজা। প্রতিটি মণ্ডপে পূজা উদযাপন কমিটি 7 জন করে ভলেন্টিয়ার থাকবে, আনসার সদস্য থাকবে 8 জন করে। এছাড়াও পুলিশ, র্যাব, সেনাবাহিনীর সদস্যরাও নিরাপত্তা কাজে নিয়োজিত থাকবেন। নূর মোহাম্মদ ভুঁইয়া, এশিয়ান টেলিভিশন। টাঙ্গাইলের ঘাটাইলে শিক্ষার মান উন্নয়ন এবং ভবিষ্যৎ প্রজন্মের সঠিক দিক নির্দেশনা নিশ্চিত করার লক্ষ্যে একটি ব্যতিক্রমধর্মী সেমিনার হয়েছে।
গুড নেইবার্স বাংলাদেশ ঘাটাইল সিডিপির আয়োজনে সেমিনারের আয়োজন করা হয়। গুড নেইবার্স বাংলাদেশ ঘাটাইল সিডিপির ম্যানেজার শারমিন নাসরিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ রাফিউল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সহ সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম খান, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুর রহমান সুজন সহ আরও অনেকে। শারদীয় দুর্গাপূজার সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে উদযাপন নিশ্চিত করতে কুড়িগ্রামের রৌমারী এবং রাজীবপুর উপজেলার 9টি পূজা মণ্ডপে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান এবং রৌমারী কোম্পানি কমান্ডার আঞ্জু মিয়ার নেতৃত্বে বিজিবির একটি টিম বিভিন্ন পূজা মণ্ডপ সরেজমিনে পরিদর্শন করে। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন তারা। স্থানীয় প্রশাসন, পুলিশ এবং আনসারের সঙ্গে সমন্বয় করে পূজা নিরাপত্তা নিশ্চিতে গোয়েন্দা নজরদারি এবং মনিটরিং সেল গঠন করা হয়েছে বলে জানায় বিজিবি। নেত্রকোনার ভারত সীমান্তবর্তী এলাকা দুর্গাপুর এবং কলমাকান্দায় শান্তিপূর্ণ দুর্গাপূজা অনুষ্ঠানে 11 প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। দুর্গাপুর পৌর শহরের দশভুজা মন্দির পরিদর্শনকালে নেত্রকোনা 11 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন। এ সময় তিনি বলেন, 2 উপজেলা সীমান্তের 8 কিলোমিটারের মধ্যে 39টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এই দুর্গোৎসব আনন্দঘন এবং শান্তিপূর্ণ অনুষ্ঠানে 11 প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। বিএনপির 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জের সোনারগাঁ 3 আসনের সিদ্ধিরগঞ্জের নিমাই কাশারি বাজারে লিফলেট বিতরণ এবং পথসভা হয়েছে। বুধবার বিকেলে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক আকবর মিয়ার নেতৃত্বে এবং সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ 3 আসনে আগামী সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সোনারগাঁ উপজেলা বিএনপির সহসভাপতি আল মুজাহিদ মল্লিক। এ সময় আরও উপস্থিত ছিলেন 3 নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ডক্টর মাসুদ করিম, সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম ভূঁইয়া সহ আরও অনেকে। জাকের পার্টির চেয়ারম্যান এর নির্দেশে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে টাঙ্গাইলের ঘাটাইলে জনসভা এবং র্যালি হয়েছে। উপজেলার সাগরদিঘি ইউনিয়নে জাকের পার্টি এবং সহযোগী সংগঠনের আয়োজনে এই জনসভা হয়। ইউনিয়ন জাকের পার্টির সভাপতি আব্দুস সাত্তারের সভাপতিত্বে এবং জেলা জাকের পার্টির সহ সাধারণ সম্পাদক মিজানুর রহমানের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল 3 আসনের জাকের পার্টি থেকে এমপি প্রার্থী মোহাম্মদ আজিজ খান অটল। এতে বিশেষ অতিথি ছিলেন জেলা পূর্ব জাকের পার্টির সাধারণ সম্পাদক মোহাম্মদ আতিকুর রহমান আতিক সহ আর অনেকে। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেছেন, মাদকমুক্ত সমাজ গঠন এবং সমাজে ভালো মানুষ হওয়ার জন্য সমাজগুলো সমাজে ভূমিকা রাখতে পারে। লালমনিরহাটে মহেন্দ্রনগর ইউনিয়নে ইয়ং স্টার স্পোর্টিং ক্লাবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ছাত্রদল কেন্দ্র কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান বসুনিয়া। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে গাজীপুর মহানগরের বাসন থানা বিএনপির পক্ষ থেকে 17টি পূজা মণ্ডপে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। নগরীর নওজোর এলাকায় আলেকজান বালিকা উচ্চ বিদ্যালয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন শৃঙ্খলা মতবিনিময় সভায় পূজা মণ্ডপের নেতৃবৃন্দের হাতে অনুদানের নগদ অর্থ বিতরণ করা হয়। এ সময় বাসন থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার রবিউল হাসান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে রাজশাহীর পুঠিয়ায় মতবিনিময় এবং আলোচনা সভা হয়েছে। উপজেলার ধোপাপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভা হয়। আলোচনা সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য জিয়া পরিষদের ভাইস প্রেসিডেন্ট ব্যারিস্টার রেজাউল করিম। এ সময় তিনি বলেন, আগামীতে দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিতে হলে বিএনপি ছাড়া কোনো বিকল্প নেই। তারেক রহমানের ঘোষিত 31 দফা বাস্তবায়নে বিএনপি বদ্ধপরিকর। জামায়াত জাতীয় সংসদ নির্বাচন মাথায় রেখে ঢাকায় বড় সমাবেশ করে জানান দেওয়ার পর দলটির সেক্রেটারি জেনারেলের নিজ আসন খুলনা 5 ফুলতলা এবং ডুমুরিয়াতে ছাত্র এবং যুব সমাবেশের সব প্রস্তুতি গুছিয়ে নেছে।
শুক্রবার ডুমুরিয়ার স্বাধীনতা চত্বরে এবং বিকেল ৩টায় ফুলতলা স্বাধীনতা চত্বরে ছাত্র এবং যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এবং ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। নরসিংদীর রায়পুরায় অবৈধ ইট ভাটার কারণে নষ্ট হচ্ছে ফসলি জমি, নানা রোগে আক্রান্ত হচ্ছে শিশু এবং বৃদ্ধরা। অবৈধ ভাটা বন্ধে চরসুবুদ্ধি ইউনিয়নের আবদুল্লাপুর এবং বড়ইতলার গ্রামবাসী প্রতিবাদ সভার মাধ্যমে এমন অভিযোগ করেন। প্রতিবাদ সভায় অবৈধ ইট ভাটা বন্ধে স্থানীয় প্রশাসনের কাছে জোর দাবি জানান বক্তারা। প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন আবদুল্লাপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত সহকারী শিক্ষক আব্দুল বাসেত। প্রধান অতিথির বক্তব্য রাখেন চরসুবুদ্ধি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ এনামুল হক নয়ন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ডাক্তার তারেক আহমেদ সহ আরো অনেকে। নরসিংদীর রায়পুরায় উপজেলা কৃষক দলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম জুয়েলের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এতে মোহাম্মদ হান্নান মোল্লাকে আহ্বায়ক এবং মাইনুল ইসলাম সরকারকে সদস্য সচিব এবং সাইফুদ্দিন ভুইয়া মাসুমকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করে ৩৭ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। জুলাই ছাত্র আন্দোলনের গণহত্যাকারী বাকুলিয়া আওয়ামী লীগের অর্থের যোগানদাতা ভূমিদস্যু আবুল বাশার এবং মাদক ব্যবসায়ী ওসমানের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে ছাত্র সমাজ এবং বাকুলিয়া এলাকাবাসী। চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, বাকুলিয়া এলাকার নিরীহ সাধারণ মানুষদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে প্রতিনিয়ত হয়রানি করা হচ্ছে। এছাড়াও পলাতক ফ্যাসিস্ট কাউন্সিলর হারুন সহ সংঘবদ্ধ চক্র বাকুলিয়ায় সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে। অবিলম্বে চিহ্নিত সন্ত্রাসী, মাদক কারবারি এবং দুর্বৃত্তদের গ্রেপ্তার করে এলাকার শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রশাসনের প্রতি জোর দাবি জানান তারা। পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে পূর্ব মাদারবাড়ি বিকল্প সংঘের ব্যবস্থাপনায় মিলাদ মাহফিল হয়েছে। সংগঠনের সভাপতি আবু তালিব লিটনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নাজিম উদ্দিনের সঞ্চালনায় এর আয়োজন করা হয়। মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা মুফতি গোলাম কিবরিয়া। এ সময় উপস্থিত ছিলেন হাজী নুস মালুম মসজিদে পেশ ইমাম মাওলানা আব্দুল হালিম আল কেদারি, মাওলানা মুফতি গোলাম রব্বানী কাশিমি সহ অনেকে। পরে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে কেরাত এবং নাতে রাসূলের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। শেষ করবে এশিয়ান নিউজ, তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জেনে নেব আরও একবার। আগামী নির্বাচন হবে গণতন্ত্রের নতুন ভিত্তি, প্যারিসের মেয়রকে বললেন প্রধান উপদেষ্টা। ভোট সহ রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনা। আওয়ামী দোসরদের সঙ্গে আঁতাত নেই বিএনপির, বললেন রিজভী। মহাসচিবকে নিয়ে অপপ্রচারের অভিযোগ। কোনো নির্বাচনে অংশ নিতে পারবে না নিষিদ্ধ আওয়ামী লীগ, মন্তব্য সার্জিস আলমের। প্রতীক ইস্যুতে মাঠে নামবে এনসিপি। জনগণ যখন নির্বাচনমুখী হবে কেউ আটকাতে পারবে না, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। রাজনৈতিক দলগুলোর সমঝোতায় আসা উচিত। এশিয়ান নিউজ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।